জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সতীর্থ কর্মকার। খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছিল ঠিক সেভাবে বিএনপির কর্মীরা এনসিপির ওপর হামলা করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এনসিপির উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িবহরে হামলার জবাবে তিনি একথা বলেন। বৃহস্পতিবার দুপুরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা শেষে তিনি আরও বলেন, বর্তমান সরকার সংস্কার চায় না, দেশে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান ঘটুক বর্তমান সরকার তা চায় না, তাই বারবার এ ধরনের ঘটনা ঘটছে। এ সময় দলের যুগ্ম সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি কোনো সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না, আগামীতে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মুখ না খোলার ঘোষণা দেন তিনি। এর আগে দুপুরে সিলেটের গোলাপগঞ্জে দলটির জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইট পাটকেল ও ডিম নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় তারা ভুয়া ভুয়া স্লোগানও দেয়। এই অগণতান্ত্রিক পরিস্থিতি বিগত 16 বছর দেখেছি, যেখানে সরকারের বিরুদ্ধে ক্ষমতাসীনদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না, যেখানে বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা, জবাবদিহিতা নিশ্চিত করা। শাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ঢুকলাম, আমরা যে আয়োজন দেখলাম প্রশাসনের, মনে হচ্ছে এখানে বিশাল একটা মারামারি যেন হয়ে যাবে। এটার জন্য যারা সন্ত্রাস করে তাদেরকে যদি বিচারের আওতায় আনা হয় তাহলে এই এত নিরাপত্তার প্রয়োজন হয় না। মানুষ মারার এই ঠিকাদারি তারেক রহমান নিছে কিনা এটা তারেক রহমান বলা উচিত। যদি নেয়, ছাত্রদলকে যদি এভাবে সন্ত্রাসী পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করতে চায়, যদি তার দলকে তারেক রহমান কন্ট্রোল না করতে পারে, তাহলে বলুক যে আমি সন্ত্রাসী বাহিনী, সন্ত্রাসী ক্যাডার পালতেছি, ছাত্রদল আমার সন্ত্রাসী ক্যাডার, তারা হামলা করবে, আপনারা আপনাদের মতো রাজনীতি করেন। এনসিপি বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তর নামে ভণ্ডের বন্দোবস্ত কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। দুপুরে ঝিনাইদহে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জামায়াত ও এনসিপির সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে নতুন খণ্ডবস্তের রাজনীতি করছে। আমি তাদেরকে বলবো, গঠনমূলক রাজনীতি করেন। আপনারা জামাতের মস্তিষ্ক দ্বারা এই মুহূর্তে পরিচালিত হচ্ছেন। জামাত অত্যন্ত চালাক এবং ধুরন্ধর একটি রাজনৈতিক দল। দর্শক, সিলেটে এনসিপির কর্মসূচির সবশেষ খবর জানাতে সিলেট সার্কিট হাউস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলজার আহমেদ। গোলজার, এনসিপির গাড়িবহরে যে হামলা হয়েছে সিলেটে, সে নিয়ে কি বলছে দুপক্ষ জানতে চাই। দেখুন, আসলে পক্ষ দুটি এখন পর্যন্ত হয়নি। আমরা যতটুকু আছি, যেহেতু এনসিপির গাড়িবহরের সাথে আছি, এখানে কিছুক্ষণ আগে হামলার ঘটনার পরপরই এনসিপির নেতাকর্মী এবং বিরোধী দলীয় চিফ হুইপ সহ নাহিদ ইসলাম সহ সবাই সিলেট সার্কিট হাউসে অবস্থান করছিলেন। কিছুক্ষণ আগে তারা সিলেট সার্কিট হাউস থেকে বের হয়ে আবারও গণমাধ্যমের সাথে কথা বলেছেন সার্জিস আলম, কথা বলেছেন মাহমুদা মিতু, কথা বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তারা শুরুতেই যে বক্তব্যটি দিয়েছিলেন যে এখানে সরকার দলীয় নেতাকর্মী যারা আছে তাদেরকেই মূলত তারা দোষারোপ করছেন এবং অভিযোগটা তাদের বিপক্ষেই তুলেছেন। সেক্ষেত্রে সার্জিস আলম এবং নাসির উদ্দিন পাটোয়ারি তারা স্পষ্ট করে বলেছেন যে যতই তাদের উপর হামলা মামলা করা হোক না কেন, তারা গণতন্ত্রের জন্য 24 জুলাইয়ে যে ভূমিকাটা তাদের ছিল, বর্তমানেও তাদের সেই ভূমিকাটা থাকবে এবং তারা তাদের যে প্রোগ্রাম বা তাদের যে বর্তমান যে কর্মসূচি, সেই কর্মসূচি থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে এনসিপির যে সকল নেতাকর্মী আসছিলেন, নাহিদ ইসলাম সহ গাড়িবহর প্রস্তুত হচ্ছে। সিলেটের কানাইঘাটে পথসভা যেটি করার কথা ছিল, তারা সেখানে রওনা দেবেন এবং তারা যাবেন সেইটা শেষ করে কানাইঘাট থেকে তারা যাবেন ওসমানীনগরে আরেকটি আয়োজন আছে তাদের পথসভা, সেই পথসভাতে নাহিদ ইসলামও কথা বলেছেন এই কিছুক্ষণ আগে শাহজালাল বিশ্ববিদ্যালয় এবং তিনিও একই বিষয়ে নাসির উদ্দিন পাটোয়ারি কিংবা সার্জিস আলম যে বক্তব্যগুলো দিয়েছেন প্রায় সমপর্যায়ের বক্তব্য কিন্তু তিনি বলেছেন এবং তারা বলছেন সরকার এইদিকে এখনও আসলে নীরব। বিশেষ করে তাদের বিরুদ্ধে যেহেতু অভিযোগ তারা তুলেছেন, সেই অভিযোগের
প্রেক্ষাপটে এখন পর্যন্ত আনুষ্ঠানিক যে বিবৃতি বা এ বিষয়ে যে জানতে চাওয়া সেটি কিন্তু তারা জানতে পারেননি। এবং সার্জিস আলম স্পষ্ট করেছেন যে তাদের উপর আসলে যতই হামলা হোক না কেন তাদের যে কর্মসূচিগুলো আছে তারা বাস্তবায়ন করবেন। এক্ষেত্রে যারা তারা বলছেন এটা যে গণতন্ত্রের পক্ষের মানুষ প্রয়োজনে তারা আবারও এক হওয়ার আহ্বান জানাবেন এবং তারা গণতন্ত্রের জন্য যে লড়াইটা শুরু করেছিলেন সে লড়াই থেকে তারা কখনোই পিছপা হবেন না। তো এখন আসলে প্রস্তুতি নিচ্ছেন সিলেটের কানাইঘাট যে উপজেলা যাওয়ার জন্য এনসিপির নেতাকর্মীরা তাদের যে কেন্দ্রীয় কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল সেটিতে অংশগ্রহণের জন্য। তো এই হচ্ছে আপাতত আমার কাছে সর্বশেষ তথ্য আজকের যে এনসিপির কার্যক্রম সম্পর্কে। সতীর্থ। সিলেট সার্কিট হাউস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলজার আহমেদ। দেশের সীমানায় পা রাখলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখবে সরকার। মন্ত্রী আরও বলেন, সরকার জনগণের কল্যাণে পরিবর্তন করতে চায়। এ সময় বাগেরহাটের মিরাজ শেখকে গুমের অভিযোগের তদন্ত হবে এবং তার পরিবারকে আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে সেপ্টেম্বরের অধিবেশনে নির্বাচন হবে, তবে সরকার মনে করলে আগস্টে বিশেষ অধিবেশন হতে পারে। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবে, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। আইন যেভাবে আমাদেরকে অথরিটি দিচ্ছে আমরা সেই অথরিটি এক্সারসাইজ করব। কথা বলছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল হক নুরু। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়ে আমার আলোচনা হয়েছিল, তারই ফলো আপ হিসেবে আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের একটা আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে, যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু এই মিশনগুলোর নেতৃত্ব দিচ্ছে, তারা ইতিমধ্যেই এমবেসিকে ইনস্ট্রাকশন দিয়েছে এই সমস্যা নিয়ে বিশেষ করে ভুক্তভোগী প্রবাসীদের সাপোর্ট করার জন্য। আমরা আজকের মিটিংয়ে আমাদের মন্ত্রণালয় থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটা হটলাইন চালু করা হবে, যে দেশে এসে যাদের ভিসা ক্যান্সেল হয়েছে বা যারা এই ধরনের ভুক্তভোগী তাদেরকে সাপোর্ট করার জন্য, এবং আরব আমিরাতেও সেখানে একটা হটলাইন বা জরুরি সেবার একটা লাইন ওপেন করা হবে, যে ওখানে যারা সমস্যা আছে তাদের তালিকা প্রস্তুত করে কে কী ধরনের সমস্যায় পড়েছে সেটাকে সাপোর্ট করা যায়। এবং আমাদের সার্বিক কার্যক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করবে। আমরা শুধু এটুকু বলতে চাই প্রবাসী আমাদের ভাই বোনদেরকে, তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। নির্বাচিত সরকার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর শুরু থেকে দেখেছেন যে ডাউন টু আর্থ, তার একেবারেই মানুষের প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে প্রবাসীদের কিংবা দেশের যে কোনো সমস্যা আমাদের আসলে দৃষ্টিগোচর হওয়ার পূর্বেই ওনার কাছে সরাসরি দৃষ্টিগোচর হয়, যার ফলে কনসার্ন মিনিস্ট্রি অথরিটি তাদেরকে সবসময় তিনি এই বিষয়ে নির্দেশনা দিয়ে থাকেন। আশা করি আজকে আমরা দুই মন্ত্রণালয়ে যৌথভাবে আলাপ আলোচনার ফলে যে কিছু সিদ্ধান্ত এবং পদক্ষেপ আমরা নিচ্ছি, তার ফলে এই সমস্যা আমরা অনেকখানি কাটিয়ে উঠতে পারবো। দুটো বিষয় আমরা একটু আপনাদের মাধ্যমে একটু প্রচারণা যেন হয়, যার ফলে আমাদের দেশের যারা আছে নাগরিক বিভিন্ন দেশে, তাদের একটু দায়িত্ব রয়েছে যে আমাদের এই সম্মান অবস্থান এবং শ্রম বাজারটা এটা যেন অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে, সেজন্য কিছু কাজ করার। যেমন এটা যেই সমস্ত দেশে যুদ্ধ কিংবা যেই দেশের অভ্যন্তরীণ সমস্যা, সেগুলোতে বাংলাদেশিরা প্রচারণা, ফেসবুক, টুইটার, কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের এনগেজমেন্টে না যাওয়াটাই ওয়াইজ ডিসিশন হবে। এটা ওই দেশের লতে আসলে সেটাই বলে। সেক্ষেত্রে আমরা অনুরোধ করব যে এই ধরনের কোনো কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করা, এবং আমাদের দেশের যারাই যেখানে হয়তো বিচ্ছিন্ন ঘটনা 2-4 জন করে, কিন্তু ওইটার কারণে কিন্তু আমরা দেশ হিসেবে প্রশ্নবিদ্ধ হই। আমাদেরকে তার আঙ্গুল তুলে যেমন কিছু ক্ষেত্রে ফেক ডকুমেন্ট তারা জমা দেয়। সো আমরা আজকে মন্ত্রণালয়ে আলোচনা করেছি যে ফেক ডকুমেন্টে বাংলাদেশের বিদ্যমান আইনে 7 বছর পর্যন্ত শাস্তির বিধান আছে, এবং এই ডকুমেন্টটা যেই টেবিলে ধরা পড়বে সেখানেই এই ডকুমেন্ট
জব্দ করা হবে এবং এই ফেক ডকুমেন্ট যারা সাবমিট করবে বা এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং এই আইনটি সংশোধন করে শাস্তি নিশ্চিত করা হবে, যেন বিদেশিদের কাছে আমরাও বলতে পারি যে এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা আইনগত পদক্ষেপ নিয়ে থাকি। এখানে আমরা বৃহত্তর জনগোষ্ঠীর সুবিধার জন্য কিন্তু আইন করা হয়, সেজন্য আমরা বলছি যে এই আইনটি সংশোধন করা হবে এবং আমাদের পার্টনার কান্ট্রিগুলোর কাছেও আমাদের একটা ক্লিয়ার ভিউ থাকা যে এই ক্ষেত্রে আমরা এই পদক্ষেপগুলো নিচ্ছি। বাকিতে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলবে। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে আমরা কেন এখানে আজকে আপনাদের সাথে কথা বলছি। প্রথমত গতকালকে পত্রিকায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে যে আমাদের সংযুক্ত আরব আমিরাতে কিছু বাংলাদেশি ভাইদের ভিসা ক্যান্সেল হচ্ছে বা অটো ক্যান্সেল হচ্ছে, সেগুলো 5,000 বা কিছু সংখ্যা বলা হয়েছে, যে সংখ্যাটা সঠিক নয়। আমাদের দূতাবাসের তথ্য অনুযায়ী, আরব আমিরাতের তথ্য অনুযায়ী আমাদের এখন পর্যন্ত, আমরা কিছুক্ষণ আগে মিটিং করে আসলাম, আন্তঃমন্ত্রণালয় মিটিং করা পর্যন্ত 626 জনের ভিসা অটো ক্যান্সেল হয়েছে বাংলাদেশি, এবং এটা কান্ট্রি স্পেসিফিক না। এখানে পাকিস্তান, ইজিপ্ট, ফিলিপিন্স সহ আরও অনেক দেশের নাগরিকদের ভিসা ক্যান্সেল হয়েছে, নেপাল ক্যান্সেল হয়েছে বিভিন্ন কারণে, যেটা প্রতিমন্ত্রী বললেন। আমি আবারও বলতে চাই যে এই যে সকল দেশে আমাদের বাংলাদেশিরা কাজ করছে সেই দেশের আইন মেনে চলাটা অত্যন্ত জরুরি, এবং সেই দেশের আইন বহির্ভূত, কারণ এই বাংলাদেশি ভাইরা অনেক কষ্ট করে, কষ্টার্জিত টাকা খরচ করে, অনেক সময় প্রয়োজনে বেশি টাকা খরচ করে জমি জমা বিক্রি করে তারা বিদেশে যায় কাজ করতে। যখন আরব আমিরাতে কোনো আইন ভঙ্গ করে তারা, ফেসবুকে লেখালেখি করে হোক বা অন্য কোনোভাবে হোক, তখন কিন্তু ওদের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নেবে, এবং তখন বাংলাদেশ সরকার সচেষ্ট আছে, তারপরেও কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যায় ওই ব্যাপারটাকে ঠিক করা। সুতরাং এটা কিন্তু আমাদের বাংলাদেশি, এই আজকের এই প্রেস ব্রিফিং থেকে আমরা একটা বার্তা দিতে চাই যে দয়া করে আপনারা আইন বহির্ভূত কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। দ্বিতীয়ত হচ্ছে এই যে 626 জন, তার মধ্যে 417 জনের যে ডাটা, যে লিস্ট আমাদের কাছে আছে, সে 417 জন যে অটো ক্যান্সেল হয়েছে সেটা ভিসা রিনিউয়ালের জন্য আমরা আবার পাঠিয়েছি। 417 জনকে আমরা ইতিমধ্যে পাঠিয়েছি, বাকিগুলো পর্যায়ক্রমে আমরা পাঠাচ্ছি আরব আমিরাতের সরকারের কাছে ভিসাটা রিনিউ করার জন্য, যে কেন কি কারণে তাদের অটো ক্যান্সেল হলো। এবং একই সাথে যে সকল কোম্পানিতে বা তারা কাজ করছে তাদের সাথে আমাদের দূতাবাস যোগাযোগ করছে যে যদি কোম্পানির কারণে তারা চাকরিচ্যুত হয়ে থাকে বা চাকরিচ্যুত হওয়ার কারণে যদি তাদের ভিসা ক্যান্সেলেশন হয়ে থাকে, সেক্ষেত্রে এমপ্লয়ার বা কোম্পানিরও কিছু দায় দায়িত্ব আছে। সেই জায়গাটা থেকে আমাদের দূতাবাস তালিকা ধরে ওই এমপ্লয়ারদের সাথে যোগাযোগ করে ওখানেও কোনো সমাধানের পথ খুঁজে পাওয়া যায় নাকি সেটা দেখবে। ইতিমধ্যে আমাদের অ্যাম্বাসেডর যে আবুধাবি এবং দুবাইতে আছে, তারা আরব আমিরাতের সরকারের সাথে যোগাযোগ করেছে এই সপ্তাহে। আজকে তো বৃহস্পতিবার, এই আগামী সপ্তাহে তাদের আলোচনা চলছে এবং আগামী সপ্তাহে মিটিংও আছে। আমরা আশা করছি একটা পজিটিভ রেজাল্ট আমরা পাবো। এরপরেও যেটা আমরা বলতে চাই, যেটা ইতিমধ্যেই বলা হয়েছে, যে আমাদের আরব আমিরাত বা বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশিরা যখন ফেক ডকুমেন্ট নিয়ে যায়, তখন কিন্তু সেই কারণে আমাদের বাংলাদেশিরা যারা যায় বিভিন্নভাবে কাজ করতে, তারা যেরকম বিপদে পড়ে, আবার যারা লিগালি যেতে যাচ্ছে তারাও কিন্তু বিপদে পড়ে। তো দুইভাবেই কিন্তু আমাদের এই শ্রম বাজারটা ক্ষতিগ্রস্ত হয়। তো এইগুলো উত্তরণের জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অত্যন্ত নিবিড়ভাবে কাজ করছি। আমরা আইন যদি আরও শক্ত করতে হয় বা আইন সংশোধন করতে হয়, 2013 সালের অভিবাসন একটা আইন আছে, সেই আইন যদি সংশোধন করার প্রয়োজন হয় সেটাও আমরা আইন মন্ত্রণালয় এবং সাথে কথা বলবো এবং সেই দিকে আমরা আগাবো। 5 মাসের সরকার পরিচালনায় কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, থামেনি ঘুষ দুর্নীতি, তবে প্রধানমন্ত্রী তারেক রহমান
পরিবর্তনের একমাত্র আশা বলেও মন্তব্য করেন তিনি। স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। পরিষ্কার থাকতে হবে, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনাই জুলাইয়ের চেতনার মধ্যে এখন নিহিত এবং ভবিষ্যতেও বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে একথা স্মরণ রাখতে হবে। কথাগুলো বলছি অনেক কষ্টে। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনার একটু বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। আমি তো সত্যিকার অর্থে এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে। কিন্তু আশাবাদী হয়ে এই কারণে যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। জুলাই আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে সবখানে নির্লজ্জভাবে দলীয়করণ চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তিনি আরও বলেন, রাষ্ট্রের সিস্টেম পরিবর্তনের জন্যই 24-এর অভ্যুত্থান হয়েছিল, এক দলকে তাড়িয়ে অন্য দলকে আনার জন্য নয়। সেই কৌটা অত্যন্ত নিকৃষ্টভাবে এখন বাস্তবায়ন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিশি জেলা পরিষদের প্রশাসক, তারপরে ব্যাংক, বিমা কর্পোরেশন, সরকারি বেসরকারি আধা সরকারি সেক্টর, সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। এখানে যোগ্য লোকদেরকে, দেশপ্রেমিক লোকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, বাছাই করে করে অসৎ দুর্নীতিপরায়ণ লোকদেরকে প্রধান জায়গায় প্রদান করা হচ্ছে। এক দলকে তাড়াইয়া আরেক দলকে আমরা বসাই, বরঞ্চ তারা সিস্টেমের পরিবর্তন চেয়েছে। বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার, দাবি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের। বুধবার চেন্নাই আসনে স্থানীয় ভোটারদের সাথে এক বৈঠকে এমন দাবি করেন তিনি। বলেন, মিয়ানমার জান্তার সাথে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার ফল এই সমঝোতা। তার তথ্য, মালয়েশিয়া থেকে আশ্রিত 5,000 রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারের সেনাবাহিনী। এ সময় দেশটিতে বসবাসরত রোহিঙ্গাদের মালয়েশিয়ার আইন মেনে চলার এবং নিয়ম লঙ্ঘনে কঠোর শাস্তির কথাও মনে করিয়ে দেন তিনি। বর্তমানে মালয়েশিয়ায় বাস করছে প্রায় 2 লাখ রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয় প্রার্থী। এবার খেলার খবর। বিশ্বকাপ ফাইনালের হারের হতাশা কাটিয়ে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ হারের ঠিক 10 দিন পর আবারও ইন্টার মায়ামির অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। বিশ্বকাপ বিরতির পর মায়ামি ছেড়ে নিজ দেশে গিয়ে পরিবারকে সময় দিয়েছিলেন মেসি। এর মধ্যে ইন্টার মায়ামি 2টি ম্যাচ খেললেও দলের সাথে ছিলেন না তিনি। তবে মেসিকে ছাড়াই টানা 6 ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে তার দল। মিয়ামির পরবর্তী ম্যাচ আগামী শনিবার কলম্বাস ক্রুজের বিপক্ষে। হোম ম্যাচে মেসি খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।